জি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা সিটি নির্বাচন নিয়ে কথা বলবো এবং এই নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার ও নির্বাচন বিশেষজ্ঞ। স্যার, আমরা আজকে যে নির্বাচন দেখছি এবং এখন পর্যন্ত যেটা আমাদের বরিশালে যে আওয়ামী লীগ প্রার্থী আছেন এবং কিছুদিন আগেও তিনি হচ্ছে এই শহরের সাধারণ মানুষও তাকে চিনত না, যেটা বলা হচ্ছে আসলে, এবং সেই বরিশালের নৌকা প্রতীক নিয়ে আজ জনপ্রিয়তার পরীক্ষায় তিনি লড়ছেন। আপনার কি মনে হচ্ছে আসলে? আসলে খুলনাতে যেভাবে আজকে খুলনা এবং বরিশাল হচ্ছে, খুলনাতে যেভাবে নৌকা মার্কা যেন সুবিধাজনক অবস্থায় আছে, যেহেতু তিনি সাবেক মন্ত্রী ছিলেন, সাবেক মেয়র ছিলেন, রাজনীতিবিদ, কাজে ওনার সাথে আর কোনো বড় কোনো রাজনীতিবিদ কন্টেস্ট করতেছে না এবং সাথে সাথে বিএনপি কন্টেস্ট করছে না এবং বিএনপি ভোট ঠেকাবে বলেছে। সেই ক্ষেত্রে ওনার জন্য যত ইজি, এই খোকন আবদুল্লাহর জন্য তত মোটেও ইজি না। প্রথম কথা হলো, আপনি যেটা বলেছেন যে সে আসলে কোনো রাজনীতি করেনি, রাজনীতির নাম তাকে শোনাও যেত না। ইভেন অনেকে স্থানীয় লোক অনেকে হয়তো তাকে চিনে কিনা আমার সন্দেহ আছে। ওনার মেইন পরিচয় হলো উনি আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কা পেয়ে ইলেকশন করেছেন। উনি খুব নাম করা লোক, মুক্তিযোদ্ধা, প্রাক্তন মন্ত্রী, ভূমিমন্ত্রী ছিলেন, আব্দুর রব সান্নিয়াবাতের সন্তান, ছোট সন্তান। তো এই পরিচিতির ফলে উনি এসছেন। ওনার ব্যক্তিগত কোনো পরিচিতি আছে বলে আমার মনে হয় না। উনি বরিশালেই থাকতেন কিনা, খুলনায় তার ব্যবসা আছে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত ইমেজে কোনো কাজ হবে না, যেটা খুলনাতে হচ্ছে অথবা হবে। কিন্তু ওনার হয়তো এখন হলে ওনাকে দলীয় প্রতীকে দলীয় ইমেজ যদি কাজ করে, সেখানেও সমস্যা দেখা দিয়েছে। কারণ তারই বড় ভাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং তার ভাইয়ের ছেলে বর্তমান যে মেয়র, তারা কেউ তাকে সমর্থন করছে না বলে আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এবং তাদের যে দলের যে অন্যান্য সদস্য অথবা সম্পাদকরা আছে অথবা যারা নেতা আছে, তারাও অধিকাংশ বর্তমান সভাপতি অথবা বর্তমান মেয়রের পক্ষেই আছে বলে কাজ করছে না। যদি শুধু কাজ না করে এক অবস্থা, শোনা যাচ্ছে তার বিপক্ষেও কাজ করছে। যদি কথাটা সত্য হয় তাহলে তো আসলে অশনি সংকেত এটা, অন্তত নৌকার জন্য বরিশালে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে বোঝা যাবে আর কয়েক ঘন্টা পরে যে আসলে কি ঘটতে আমাদের। অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনে আসলে রাজনৈতিক যে প্রধান প্রতিপক্ষ বিএনপি অংশ নিচ্ছে না, এ বিষয়ে আপনার মন্তব্য জানবো। এবং সেই সাথে বরিশাল সিটির আগে যে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ 2টিতে জিতেছে এবং বিএনপিও 2টিতে জিতেছিল। এবার বিএনপি যে অংশ নিচ্ছে না, আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা কাকে ভাবা হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে নেব। তবে তার আগে আমাদের সহকর্মী আছেন একজন আমাদের সাথে, আমরা তার সাথে একটু সংযুক্ত হব। দর্শক, সহকর্মী সম্রাট আনোয়ার এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, তার কাছ থেকে জানবো সেখানকার এখনকার পরিস্থিতি। সম্রাট, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? এর আগে আমরা বরিশালে আমাদের সহকর্মী সাদি আফরোজের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখন সেখানে ভোটার সংখ্যা কিছুটা কম। আপনি যেখানে আছেন সেখানে এখনকার কি অবস্থা জানতে চাই। ধন্যবাদ। আমি এখন যে কেন্দ্রটিতে আছি সেটি হচ্ছে মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটিতে ভোট আছে, সেই কেন্দ্রগুলোর মতোই এখানে ভোট চলছে। আপনি জানেন যে 289টি কেন্দ্রে এই খুলনা সিটি কর্পোরেশন ভোট হচ্ছে। এর মধ্যে যে কেন্দ্রটিতে আছে এখন, সেখানের একটি কক্ষ, মহিলাদের জন্য একটি কক্ষ, অর্থাৎ 5 নম্বর কক্ষে এখানে যে কজন মানুষ দেখতে পাচ্ছেন, এরা ভোট দিতে এসেছেন, ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। এইখানে যতটুকু লাইন দেখছেন এরকমই লাইন রয়েছে। মানুষজনের উপস্থিতি তুলনামূলক এখানে কম রয়েছে। তো এখন যেহেতু প্রায় 5 ঘন্টা হয়ে গেছে ভোটের যখন শুরু হয়েছে, এই 5 ঘন্টায় কি পরিমাণ এখানে ভোট কাস্ট হলো সে বিষয়ে একটু আমরা জানতে চাইবো। যে একটু একজনের সাথে কথা বলি আমরা, যে আপনার এই বুথে কতজন ভোটার রয়েছে? এই বুথে 300 হওয়ার মধ্যে এখন পর্যন্ত কতগুলো কাস্ট? এখনো পর্যন্ত 69 কাস্ট হয়েছে। আপনাকে আসলে এই এতক্ষণে 300 জন এখানে ভোটার আছেন। ভোটার সংখ্যা এই বুথের, এর মধ্যে আসলে খুব সীমিত সংখ্যক ভোটারই এখানে ভোট দিয়েছেন। তবে এখানে অপেক্ষা করছেন এরা, যারা বাদ বাকি রয়েছেন ভোটাররা, তারা হয়তো খুব দ্রুততর সময়েই, অর্থাৎ এই নির্ধারিত যে 4টা পর্যন্ত যে সময়, সম্রাট আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার আমাদেরকে নির্বাচনে এখনকার পরিস্থিতি জানাচ্ছিলেন। কি মনে হয়েছে আপনার? এখন যেটা হলো ভোটার একটা জিনিস দেখা গেছে, বরিশালেও দেখা গেছে, এখানেও ভোটার দুপুরবেলা কম হয়েছে। দুপুরবেলা আমাদের মনে রাখতে হবে ভোটাররা মানুষ, তারা খেতে যাবে এবং খাওয়ার সময়টা,
সেই কারণে ভোট কম হওয়ার একটা সম্ভাবনা আছে। আর তাছাড়া ভোরবেলা অনেকেই উৎসাহ নিয়ে আগে আসে, দুপুরবেলা কাজটা সেরে হয়তো খাওয়াটাও শেষ করে একটু বিশ্রাম করে হয়তো আসবে 2টার পরে, এরকম হতে পারে। এটাই হয় বিভিন্ন নির্বাচনে হয়, দুপুরবেলাটা নির্বাচনে ভোট দিতে আসে কম লোক, কারণ খাওয়া দাওয়ার বিষয় আছে। সবাই আমাদের তো বাঙালিদের সবাই মিলে একসাথে খাওয়ার অভ্যাস, একটা সময়ের মধ্যে খায়, এই কারণে হয়তো দেখা যায়। তো 2টার পরে হয়তো আমি আশা করছি যে আরো হবে। তো নির্বাচনে যেহেতু বিএনপি নেই, সেহেতু একটা বিরাট একটা অংশ নেই। হ্যাঁ, তো আমার বিএনপি এটা তো অস্বীকার করার জন্য যে বিএনপির অনেক ভোট আছে, মানে সেই ক্ষেত্রে তারা প্রচারও করেছে আগে যে বিএনপির যে ভোটাররা যেন ভোট দিতে না যায়। তো কেউ, অনেকে না শুনলো, কেউ তো কিছু কিছু লোক তো শুনবে, সেই কারণে ভোট কিছু কমে যাবে। আর ওই এই জন্য যেমন খুলনাতে পড়েছিল 62% গতবার, এবার কত পরে সেটা দেখা যাবে। বরিশালে যখন এরকম 55% গতবার হয়েছিল। তো এখন যেহেতু এখনো আশা করা যায় যে ভোট কিছু আসবে, কারণ যারা প্রার্থীরা তারা দেখবে কে কে ভোট দেয়নি, আমরা যা নিজস্ব অভিজ্ঞতা থেকে কে কে ভোট দেন, ওর বাসায় গিয়ে পার্সি করে নিয়ে আসবে, ওর বাসা থেকে সেই সময়টা ভোটার বেড়ে যাবে কিছু। কারণ প্রার্থীর স্থানীয় কাউন্সিলরও রয়ে গেছে, কাউন্সিলররা বাসায় যারা ভোট দেয়নি হিসাব করে করে ওই দেয়নি তো ওকে নিয়ে আসো, এইভাবে করে করে কিছু ভোট বেড়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখা যায় কিছু ভাবে। তো নির্বাচনে বিএনপি না থাকা তো অবশ্যই কিছুটা উৎসাহ তো কমে গেছে সাধারণ ভোটারের। অনেকে মনে করে যে না, বিএনপি আর আওয়ামী লীগ তো কন্টেস্ট হয়, বিএনপি নাই আছে, ওরা তো জিতেই যাবে, এরকম কিছু এই ধরনের চিন্তা কেউ কেউ করে। তো এই সব মিলিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে নির্বাচন তো সুষ্ঠু হচ্ছে, সবচেয়ে বড় মারামারি হচ্ছে না, ধাওয়াধাই হচ্ছে না, এটা খুব একটা সুন্দর বিষয়। আচ্ছা, ইভিএম নিয়ে কথা বলতে চাই। গাজীপুরে কিন্তু প্রথমবারের মতো ইভিএম নিয়ে নির্বাচন করা হয়েছে এবং দেখা গেছে যে প্রার্থীদের নিজেদের মধ্যে ইভিএম নিয়ে একটা বিরোধিতা ছিল, এবং ইভিএম নিয়ে এখন যে প্রার্থীরা নির্বাচন করছেন বা ভোটাররা ভোট দিচ্ছেন তাদেরও অভিযোগ আছে, ধীরগতির অভিযোগ আছে। তারা অনেকে বলছেন যে ইভিএম নষ্ট হয়ে গেছে, তারা ভোট দিতে পারছেন না। আবার ভোটারদেরকে বলা হচ্ছে যে একটু ঘুরে আসুন, এর পরবর্তীতে নিশ্চয়ই ইভিএম ঠিক হয়ে যাবে, তখন আমরা আবারও ভোট কাস্ট করা শুরু করব। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। তবে তার আগে স্যার, আমাদের পয়েন্টে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, আমি বিরতির পর ফিরে এসে আপনার উত্তরটা নিচ্ছি। দর্শক, একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমাদের অতিথির কাছে প্রশ্ন ছিল ইভিএম নিয়ে। দেখা গেছে যে গাজীপুরে যে বলা হচ্ছে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়েছে ভোটের জন্য, এবং পরবর্তীতে আজকে খুলনা এবং বরিশালে ইভিএম নেওয়া হচ্ছে। প্রার্থীদের নিজেদের মধ্যে বিরোধিতা তো ছিল, এবং দেখা গেছে যে ভোটারদের থেকে অভিযোগ আসছে, ধীরগতির অভিযোগ আসছে, নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ আসছে। এ নিয়ে আপনার মতামত জানতে চাই। ইভিএমটা আধুনিক প্রযুক্তি, আর আধুনিক মানে প্রযুক্তিকে গ্রহণ করাটাই স্বাভাবিক, দুনিয়াটা এগিয়ে চলছে, সেই ক্ষেত্রে ইভিএমটা গ্রহণ করাটাই স্বাভাবিক। আর বর্তমান যে ইভিএমটা, এটা অ্যাকচুয়ালি কাজ আরম্ভ হয়েছিল আমরা যখন নির্বাচন কমিশনার ছিলাম ওই সময়টায়। তো সে আরম্ভ হলেও শেষ হয়নি, পরবর্তী সময় হুদা কমিশনের সময় শেষ হয়েছে, এবং ওটা পরবর্তী আরও ডেভেলপ করে অথবা সুন্দরভাবে কাজ চলছে। তো এখানে এখন যে যাই বলুক, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কিন্তু কেউ বলেনি যে ইভিএম এর একজনের ভোট আরেকজন নিয়ে যাচ্ছে, আমার ভোটটা আমি দিতে পারছি না। একটাই শুধু আপনি দিতে বলেছেন, যে সেটা হলো যে ধীরগতির বিষয়। ধীরগতির বিষয় যেটা বলেছি, যে অনেকে বয়স্ক আছে, তারা বুঝতে একটু অসুবিধা হয়, অনেকে একেবারে লেখাপড়া নাই, বুঝতে কষ্ট, এই সবগুলো আস্তে আস্তে আগে যত অভিযোগ ছিল সেই তুলনায় কিন্তু অভিযোগ কমে যাচ্ছে। যেমন গাজীপুরে এমন একটা কোনো অভিযোগ নেই, এখানেও যতটুকু বলছে মুখে মুখে বলা, আমার আগের চেয়ে মানুষ আরও বেশি অভিজ্ঞ হয়ে যাচ্ছে এবং অভ্যস্ত হয়ে যাচ্ছে এই ইয়ে করার জন্য। আর মেশিন যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এটা খুব কম। তবে সাথে সাথে নির্বাচন কমিশন বলেছে যে সাথে সাথে তাদের এক্সপার্ট থাকবে প্রত্যেকটা কেন্দ্রে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে নির্বাচনের জন্য ইভিএমটা ব্যবহার করছে, সেটা ইভিএমটা সাকসেসফুল হয়ে যাচ্ছে। এবং ওই আরেকটা হলো মানে ইভিএম হোক আর
এমনি ব্যালটই হোক, নির্বাচন কমিশনের সুন্দরভাবে ভোটগুলো করছে, যে আমরা পিছনে একটা দেখলাম, আজকে এখন পর্যন্ত কোনো কিছু অঘটন আচ্ছা, এবং ভোট গ্রহণ শেষে দেখা যাচ্ছে স্যার যখন ফলাফলের সময় আসছে একটা বেশি বিলম্ব হতে দেখা যাচ্ছে, সেটার ব্যাপারে কি বলবেন? সেটাও বলছি। তো এই জন্য নির্বাচন কমিশনের একটু মানে তার মানে ক্রেডিবিলিটি বেড়ে গেছে। আর আপনি যেটা বলেছেন যে ইভিএমে ভোট রেজাল্ট আসতে দেরি করে কিনা, তো ওটা হয় কি, দেখেন আমরা যদি খুলনার কথাই ধরি, খুলনাতে ধরেন 289টা কেন্দ্র এবং বুথ হলো গিয়া 1732টা। তো এই 17টা-32টা জায়গায় এই বিপিএমগুলো থাকবে। ধরুন নির্বাচন 4টা শেষ হলে 5টা পর্যন্ত লেগে যায় যদি বেশি ভোটার থাকে। তারপরে এগুলোকে সব রেজাল্ট বের করবে, রেজাল্ট দিবে, অথবা রেজাল্টগুলো বের করে রিটার্নিং ওই যে প্রিজাইডিং অফিসারের কাছে নিয়ে যাবে। তারপরে এই মেশিনগুলোকে বন্ধ করতে হবে, মেশিনগুলোকে আবার বক্সে ভরে, খুব দামি মেশিন তো, বক্সে ভরে ঠিকঠাক করতে এতে বেশ কিছু সময় লেগে যায়। তারপরে দেখেন 289টা সেন্টার হলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও অনেক সময়, যদিও আমাদের সিটি কর্পোরেশন বলি, সিটি কর্পোরেশনগুলি কিছু অংশ থাকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে। যেমন আমরা গাজীপুরে 2টা পৌরসভা এবং 6টা ইউনিয়ন নিয়েছিল ইয়েটা, তাদের এরিয়াটা, তো 6টা ইউনিয়ন তো গ্রাম, বেশিরভাগই গ্রামাঞ্চল ছিল। একইভাবে খুলনাতে এরকম হয়তো থাকবে, কিছু প্রত্যন্ত অঞ্চলে থাকবে, সেখান থেকে আসতে হবে, সবগুলো আসছে একটা সেন্টারে যেখানে রিটার্নিং অফিসার বসেন অথবা কাজ করবেন, সেখানে আসতে হবে, বেশ কিছু সময় লাগে, গাড়ি আসতে হবে। আর প্রাথমিক অবস্থায় ভোট শেষ হওয়ার সাথে সাথে এগুলো মুভ করে এগুলো রেজাল্ট দিতে হবে, কাগজে কলম দিতে হবে, এজেন্টদের সই নিতে হবে, এগুলো বেশ কিছু সময় লেগে যায়। তারপরে অতি উৎসাহী কিছু লোকজন থাকে, তারা ঘিরে থাকে বিভিন্ন, এগুলোকে সরিয়ে নিয়ে তারপর ট্রাকে মাল উঠিয়ে অথবা যেভাবে হোক নিয়ে রিটার্নিং অফিসারের কাছে আসে। রিটার্নিং অফিসারদের 289টা কেন্দ্রের রেজাল্টটা গ্রহণ করে তারপরে এগুলো ঠিকঠাক করে সিরিয়াল করে, এতে বেশ কিছু সময় লেগে যেতেই পারে। তবে যেটা যেন অতি বেশি হলে মানুষ সন্দেহ করে। তবে আমি বলবো যে এমন কিছু, যদিও গাজীপুরে প্রায় 1টা-1.5টা বেজে গেছে টোটাল রেজাল্টের পেতে, তো প্রথম অবস্থা হয়তো হবে, আর যদি আর হয়তো 1-8 ঘন্টা কমলে এটাই স্বাভাবিক মনে হবে। আচ্ছা, সংবিধানের কথায় যদি একটু আসি, আমাদের সংবিধানে বলা আছে যে স্থানীয় স্বশাসনের কথা বলা আছে, বাস্তবে এর প্রতিফলন কতটা ঘটছে বলে আপনার মনে হয়? এটা আসলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, সেই জন্য আসলে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, স্বশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলোতে ক্ষমতা দেওয়া উচিত। কিন্তু যারা ক্ষমতা নিয়ে যে নেন এবং যারা এই ক্ষমতাগুলো বিতরণ করবেন, তারা তাদের ক্ষমতা মানে ছেড়ে দিতে বড় কার্পণ্য করেন। যেমন আমরা ধরেন এমপি ইলেকশনে মেম্বার অফ পার্লামেন্ট বিষয়ে কোনো কাজ, আইন তৈরি, পার্লামেন্টে আইন তৈরির বিষয়টাই। তো আইন তৈরির চেয়ে তারা বেশি বিভিন্ন ক্ষমতা দেখাবার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তব্যক্তি হওয়ার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানে লোকজন ঢোকাবার জন্য এগুলো ব্যস্ত হয়ে পড়েন। অথবা কোথায় কাবি খার গম কোথায় বিতরণ হচ্ছে, এগুলো নিয়ে আসলে সবসময় যারা ক্ষমতায় থাকেন, এটা যদি একটা দলের কথা না, আমি টোটাল আমাদের বাংলাদেশের পিকচার বলছি, এরা নিজের কাজ কোথায় ক্ষমতা বেশি পাওয়া যায়, কোথায় আমি ক্ষমতা দেখাতে হবে, কোথায় আমি আরো বেশি কাজ করতে পারবো, ওদিক দিয়ে ব্যস্ত। এই জন্য আসলে এই যে স্বশাসিত প্রতিষ্ঠানগুলো যতটুকু স্বশাসন দরকার অথবা তার সাথে সাথে সুশাসন দরকার, সেটা গড়ে ওঠেনি। এবং স্থানীয় স্বশাসনের পাশাপাশি দেখা যাচ্ছে যে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার কথাও বলা হয়েছে, সেক্ষেত্রে স্থানীয় সরকার ক্ষমতার পথে কি আসলে বাধা মনে হয় এটাকে? এটা বাধা বলা যাবে না, বাধা হলো কি আমাদের মানসিক বাধা। এটা যদি সবাই উৎসাহিত হয়ে এবং সবাই যদি আগ্রহ হয়ে এইটার প্রতি এটাকে আরো শক্তিশালী করতে পারতো, স্বশাসিত করার জন্য ব্যবস্থা, তাহলে অতি অবশ্যই হতে পারত। স্যার, আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক নিয়ে একটু কথা বলবো। যদি দেখা যায় যে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে বিতর্ক আছে, আমরা যতটুকু জানি, এবং আগে তো এটা একটা নির্দলীয় নির্বাচন হতো, এ নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আসলে এটাকে চিহ্নিত করার জন্য কি কোন দলে ওটা দলীয় প্রতীক এই সরকার করেছেন। তবে এটার খারাপ দিকটা হলো যে এতে যেমন এটা একবারে নিম্নতম ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ হয়, সেখানে আগে একটা যারা যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন হতো, দেখা যেত যে কে কোন দলে কাকে ভোট দিচ্ছে এটা বড় কথা না, এক এলাকা থেকে সব গপ্প করতে করতে একসাথে এসে যেত। এখনকার এই যে দলীয় প্রতীক হওয়ার কারণে প্রথম থেকে রেষারেষি, নির্বাচনের যখন প্রচারণা হয় তখন থেকে রেষারেষি, দলীয় রেষারেষি হয়ে যায়, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন 2 ভাগ 3 ভাগ হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। এই শুধু প্রতীকের কারণে তখন চিহ্নিত হয়ে যে আমি কোন দলের।
অবশ্যই। আসলে এই অথচ গ্রামে একটা ফেস্টিভ মুড ছিল, ফেস্টিভ মুডে সবাই ফেস্টিভ একটা অবস্থা ছিল, সবাই আসতো, সবাই মানে যেন এলাকা ভিত্তিক ভোট দিতে, চলো আমরা ভোট দিতে যাই, এই স্যার আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশন এই মুহূর্তে স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, আপনার কি মনে হয়? নির্বাচন কমিশন এই মুহূর্তে না, আমার মতে সব সময় স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে স্বাধীন অর্থ এই নয় যে আমি যা ইচ্ছা তাই করলাম। আমাকে আমার ইকুইপমেন্ট, আমার সাথে যারা হ্যান্ডসগুলো আছে ওগুলো ঠিক থাকতে হবে। আমি যেমন একটা এক্সাম্পল দিই, আমি সবাইকে যেমন এখন পর্যন্ত এই নির্বাচনগুলো করছে, আমি প্রশাসনকে বললাম এই কাজ করো, স্যার করবো, কিন্তু করলো না। স্থানীয় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে যে কাউকে ঢুকতে দিবে না, বিশেষ একটা কথার কথা কাউকে ঢুকতে, বিশেষ একটা দলকে ঢুকতে দিব, এটা তো নির্বাচন কমিশনের মানে পক্ষে যায় না। অথচ দায়িত্বটা নির্বাচন কমিশন নিতে হয়। সবাইকে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন স্বাধীন হিসেবে কাজ করতে পারে না। কারণ আমার নির্বাচন কমিশনকে কাজ করাতে হবে বিভিন্ন সংস্থার লোকজন দিয়ে, সরকারি বেসরকারি সব দিয়ে। তাদেরকে সবাই দায়িত্ববান হতে হবে এবং তাদেরকে তার নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল হতে হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আয়োজনে আপনাকে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম সিটি নির্বাচন নিয়ে এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে অতিথি হিসেবে আমাদের সাথে ছিলেন মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ। দর্শক, আমরা আশা করব যে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের ফলাফলও আমরা রাত অবধি পেয়ে যাব, সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।